প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাতুল শরীফ আলিম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ও পরিচালক হিলাল খান আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত। দর্শককে আমার অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো দীর্ঘদিন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং বাংলাদেশে অভিনয়ের সাথে চলচ্চিত্র পরিচালনার সাথে তিনি অত্যন্ত ঘনিষ্ঠ সম্পৃক্ত এবং অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। আমরা তার কাছে বিভিন্ন কথা, যুক্তরাষ্ট্রের কথা, বাংলাদেশের কথা। আমি প্রথমে শুরু করতে চাই যে আপনি প্রথমে প্রবাসী হন, তারপর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গিয়ে আপনি অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর এই বিষয়টা যদি শুরু করেন, কীভাবে অভিনয় জগতে আসে? আমেরিকাতে আসি আমি যখন ছাত্র ছিলাম, নিয়ে আমি আসি। ক্যালিফোর্নিয়াতে আমি লেখাপড়া করেছি। সেখানে লেখাপড়া শেষ করার পরে আমি সেখানে চাকরি করেছি। তারপরে আমি ইংল্যান্ডে চলে যাই। আপনারা জানেন আমার বাড়ি সিলেটের সবাই ইংল্যান্ডে থাকে। আমার বড় ভাই আমাকে স্পন্সর করে সেখানে গিয়ে বেশ কিছুদিন চাকরি করছি। তারপরে আমি আবার চলে আসি, ভালো লাগেনি। আমেরিকাতে চলে আসি, আমি নিউ ইয়র্কে আসি 1991 থেকে। তারপরে 93-তে আমি দেশে গিয়েছিলাম বেড়াতে, সেখানে পরিচয় হলো এহতেশাম সাহেবের সাথে আমার, ঢাকা ক্লাবের একটা অনুষ্ঠান। উনি তখন আমাকে বললেন যে এই ছেলে এদিকে আসো, তুমি তো অভিনয় করবা, এরকম করা লাগবে। তো উনি আমাকে ছেলে হিসাবেই মনে করেছে, অনেক সিনেমা আমার সেও বলে বসে। তো আমি বললাম করবো, কিন্তু আমি তো এখানে থাকি না, তোমাকে 3 মাস সময় দিতে হবে। আমরা অবশ্যই দেবো, সমস্যা নেই। আমি তো চলে যাবো আগের সপ্তাহে, আবার আমি আপনার নাম্বার নিয়ে যাই, আমি যোগাযোগ করবো। তারপরে এই উনি মাথায় ঢোকালো অভিনয়ের ব্যাপারটা। এখন ওনাকে ফোন করলে উনি বলে না, এই কিছুদিন লাগবে, তোমাকে এখানে থাকতে হবে। 3 মাস মানে বলা এটা না যে তুমি আসবা তারপরে তুমি 3 মাস থাকবা, তোমার থাকতে হবে এখানে। অভিনয়ের জন্য একটা ছবিতে মিনিমাম 3 মাস লাগবে, সময় দিতে হবে। ওখান থেকে বলে নির্ভর করে খোঁজ খবর নিয়ে আসবে না, এখানে আসবো। তারপর ওনার সাথে রাখছি। তারপরে গেলাম আবার এবছরের শেষের দিকে গেলাম। যাওয়ার পরে পরিচয় হলো আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষের মাধ্যমে, এই গীতিকার মাসুদ সাহেব। উনি এবং বুলবুল আহমদ, ওনারা দুজন মিলে পুলিশ করতেন ছবি। ওই সময় ওনারা দুজন পার্টনার ছিলেন। ছবির নাম প্রিয়তম। সেই ছবিতে আমাকে কাজ করলেন, পরিচালকের সাথে পরিচয় করে দিলেন। পরিচালক হলেন হাফিজ উদ্দিন, প্রিয়তম পরিচালক। ওই ছবি করতে গিয়ে অর্ধেক ছবি শেষ হওয়ার পরেই উনি মারা গেলেন। উনি টেক্সাসে আসছিলেন ওনার মেয়েকে দেখতে, সেখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তারপরে ছবিটা বন্ধ হয়ে যায়। পরে আমি এত কষ্ট করে এই ছবিতে অভিনয় করেছি, এত ইয়ে করেছি। ওনার ওয়াইফের সাথে আমি বললাম যে এটা কি আপনাদের পক্ষে সম্ভব করা? তো উনি বললো যে ভাই, যে অবস্থায় আছি আমরা, এটা একটু বুঝতে হবে, কারণ এটা তো উনি এককভাবে করছে, মাসুদ করিম সাহেব। এখন কিন্তু ওনারা দুজনে করছিল, বুলবুল ভাই, বুলবুল আহমদ, না বুলবুল আহমদ, মাসুদ করিম দুজনে। এটা যেহেতু আমি একা করছিলেন, উনি এখন একা করতে গেলে তো একটু টাফ হয়ে যাবে। আপনি কি চাচ্ছেন, কি জন্য জিজ্ঞাসা করছেন? আমি বললাম যে আপনারা যদি অপরাধ হন তাহলে আমি বাকিটুকু আমি করছি, ওই ছবিটা আমি রিলিজ করতে চাই। আমার যেটা আমার জীবনের প্রথম ছবি, আমি চাই ছবিটা শেষ হোক। তো উনি আমাকে বললেন ঠিক আছে, তাহলে আপনি ওই ডাইরেক্টর সাহেবের সাথে আমি ইয়ে করে দিচ্ছি, আপনি যেটা ভালো মনে করেন। তো আমি ডাইরেক্টর আমাকে বললেন যে এখন থেকে আপনাকে ওই যা বাকি আছে ওগুলো কাজ আপনাকেই করতে হবে, এইভাবে করেন এবং রিলিজের পরে এইটা বিকাশ করে আপনারা সেটা দেখবেন, সেটা কোনো সমস্যা নেই, আপনাকে কাজ করছে। ওনার নাম হলো দিলারা আলো। তো ওই তারপরে এই ছবি শেষ হলো, ছবি রিলিজ হলো, সুপার বাম্পার ছবি হলো। তো ছবিটা আমি উৎসর্গ করেছিলাম মাসুদ করিম সাহেবের নামে। তো এভাবেই আমার চলচ্চিত্রে আগমন। দ্বিতীয় ছবি ছিল বাজিগর, সেটা সুপার হিট ছবি, নায়িকা শাহনূর। তারপরে ছবি হলো সাগরিকা, এটা সুপার বাম্পার ছবি। সেটা হওয়ার পরে এই আরো ছবি একটা পরে আসতে থাকলে, একসাথে 19টা ছবি ইয়ে করলাম, সাইন করলাম। তারপরে বুঝলাম যে না, এটা খুব প্রাচ্য, আস্তে আস্তে কমিয়ে দিলাম ছবি। এবং তখন এই একটা সিলেটের একটা অনুষ্ঠানে গেলাম, আমাকে দাওয়াত করা হলো সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ। সেখানে আমাকে খুব সম্মান দেওয়া হলো। এবং তখন ওই সাগরিকা ছবি রিলিজ হয়েছে 1998। তখন আমাদের স্পিকার হুমায়ুন রশিদ সাহেব ছিলেন চিফ গেস্ট। তো ওনার মাধ্যমে আমাকে বলা হলো যে সিলেট নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে কিনা তোমার মাথায়, বলে দর্শকদেরকে।
মানুষ তাও হঠাৎ আমার মা দিয়ে আসলো যে ছোটবেলা তো শুনেছিলাম হাসন দাদা তো আমাদের সিলেটের সন্তান, তো আমি সিলেটের ছেলে হিসাবে এখানে যেহেতু আমাকে একটু সম্মান দেওয়া হচ্ছে, আমি একটু কিছু বললে মনে হয় তারা খুশি হবে। আমি ওই অনুষ্ঠানে বলে দিলাম, ঘোষণা করলাম যে আমি আমাদের সিলেটের কিছু সন্তান হাসন দাদাকে নিয়ে আমি শুরু করবো, আপনারা দয়া করে আপনাদের সহযোগিতা দেয়, হাততালি অনেক হাততালি পড়বে। তারপরে তো একটা বড় দায়িত্ব চলে আসলো। তো এখন চিন্তা করলাম যে ছবিটাকে যে বলেছি আমি এটা শেষ করতে হবে। এখন যার কাছে যাই, অনেক বড় বড় রাইটারদের কাছে গেলাম, ওনারা ওই প্রথমে খুব সানন্দে গ্রহণ করেন যে হ্যাঁ ঠিক আছে আমি এটা স্টোরি লিখবো। দেখা যায় যে একদিন মাস পরে কিন্তু বলে যে অসুবিধা আছে, কারণ ওনাকে নিয়ে যে যখনই ওনাকে নিয়ে গবেষণা করা হয় তখন দেখা যায় যে ওনার কিছু পজিটিভ কিছু নেগেটিভ ব্যাপার আছে। নেগেটিভ জিনিসটা তো আনা যায় না, হ্যাঁ আমি তো হিরো। তো নেগেটিভ জিনিসগুলো হচ্ছে যে মানুষের মুখে মুখে কিন্তু ওনার সঙ্গে অনেক নেগেটিভ কথাবার্তা আছে, এটাই সমস্যা এলাকাতে বিশেষ করে। তো শেষ পর্যন্ত লাস্টের দিকে যখন আমি এই প্রফেসর মোতালুদ্দিন আহমদ ওনাকে আমরা স্যার বলি নাকি স্যার, তো ওনাকে বললাম, উনি গ্রহণ করলেন। করার পরে উনি বললেন আমাকে যেটা বলেছি ওখানে গিয়ে তারপরে আমি সিদ্ধান্ত নেব, আমি করতে চাই কিন্তু আমি করতে পারবো কিনা আমি সেখানে গেলে সুনামগঞ্জে গেলে আমি বুঝতে পারবো। গেলাম, যাওয়ার পরে উনি আমাকে বললেন যে আমি আসলে দেখেছি এরকম একটা লোক আমি প্রত্যক্ষদর্শী যারা আসলে দেখেছি। এটা 2000 সালে যাওয়া, 2099 ব্যাপার, তো 1999 হতে হবে। তারপরে ওই পেলাম আমরা সেখানকার যে পরিষেবার চেয়ারম্যান ছিলেন সুনামগঞ্জে, উনিও আসলে পছন্দ, উনি এখন মারা গেছেন। তো উনি ওই সময় আমাদেরকে হেল্প করে একজন মহিলাকে নিয়ে আসলেন। এই মহিলা আসলে সম্পর্কে বললেন এবং প্রফেসর মোতালুদ্দিন আহমদ খুব খুশি হলেন যে একজনকে পেয়েছি এবং ওনার কাছ থেকে সব পজিটিভ কথা শুনলেন। ওনার দাঁত ছিল না, কথা বলতে একটু ইয়ে হয়ে যাচ্ছে, শেষ করছে মানুষ খুব বয়স্ক মহিলা। তো আমি প্রথমত তুমি আঞ্চলিক কথা বলেন, স্যারটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, দ্বিতীয় ওনার যে একটা দাঁত নেই, তো দাঁত না থাকলে মানুষের একটু কথা অনেকটা ইয়ে হয়ে যায়, স্পষ্ট হয় না। তো যা আমি বুঝতেছিলাম খুব কাছে গিয়ে ওনার কাছ থেকে একটা একটা করে আমি একদম সব কিছু লিখে নিতেন। তখন উনি বললো যে উনি কিন্তু সব পজিটিভ কথাই বলছে। আমার ওই মহিলাকে বললাম যে মানুষ যে বলে এটা যে নৌকাতে বিয়ে শাদী হলে কেউ লুকিয়ে বিয়ে যেতে এরকম কিছু কথা আছে, এগুলো সব মিথ্যা কথা। কারণ ওই ভদ্র মহিলা বলে এগুলো সব মিথ্যা কথা। কারণ উনি হলেন কি একজন হিরো, আমার উনি যদি এরকম ভিলেন হতেন, খারাপ রূপ হতেন, মানুষ মনে রাখতো না এই মহিলা। তখন স্যার বললো যে এই মহিলা আসলে সত্যি কথা বলছে, আসলেই তো তাই। কারণ সে যদি খারাপ লোক হতো তাহলে তাকে মানুষ মনে রাখতো না। এটা খারাপ এজন্যই হচ্ছে ওনার অনেক বংশধর, উনি ওনার অনেকগুলো স্ত্রী ছিলেন, চারের অধিক শুনেছি। তো সেজন্য হয়েছে কি যারা ওই সম্পত্তি থেকে বঞ্চিত যারা হয়েছে তারা ওনার সম্পর্কে অনেক কথা বলে বেড়ায়। তো উনি ওদেরকে সম্পত্তি দেন না, যারা যারা লেখাপড়া করেছে, যারা ভালো কাজ করে তাদেরকে কিন্তু সম্পত্তি দিচ্ছে না। যারা ওই ওনার পয়সা নিয়ে যারা ওই ফুর্তি আমাদের লিপ্ত ছিল, লেখাপড়া করে তাদের কিন্তু টাকা পয়সা দেয়। ওই অংশটা হ্যাঁ ওই অংশটাই এগুলো বলে বেড়ায়। এবং এরা কিন্তু বাঙালি না, এই অংশটা বেশিরভাগই এরা ওই অন্যগুলো ভদ্রকে নিয়ে আসছিলেন। তো ওরা ওনার সংস্পর্শে আসার পরে তারা ফেরত যায়নি, দক্ষিণ থেকে আসছিল, পাটনা থেকে আসছিল। তো তারা বলে যে আসলে সুদর্শন মানুষ, টাকা পয়সা মানুষ, তো ওদের শান্তিতে থাকতে তারা চেয়েছিল। এবং এরা ওই থেকে গেছে শেষ পর্যন্ত এদের বন্ধুদের যারা আছে এরা এগুলো এই পর্যায়ে নিয়ে। তারপরে হলো আমার হ্যাঁ স্যার লিখলেন, কিন্তু সময় নিলেন, প্রচুর সময় নিলেন। নিয়ে তারপরে এটা লিখলেন, লেখার পরে ডিরেক্টরের সাথে বসলেন, শাসিনুল উনি প্রয়াত শাসিনুল ইসলাম। তো ওনার সাথে প্রথমেই আমি ঘোষণা দেওয়ার পর করি চাষি ভাইকে আমি বলেছি, চাষি ভাই এই ছবিটা কিন্তু আপনাকে করতে হবে, করবো, কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় কাজ যেটা হলো এটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট এমন একজন কি করাতে হবে যিনি অনেক উন্নত মানের লিখতে পারবেন, কারণ এটা একটা জীবন্ত একটা মানুষের জীবন নিয়ে জীবন কাহিনী এবং বাংলাদেশের এটা আনাচে কানাচে সবাই তাকে জানে, চিনে, তার গান এখনো মানুষ শুনছে। হ্যাঁ সেজন্য এটা এই যে কোনো একটা গ্রুপকে দিয়ে করা হবে না, এটা অনেক উঁচু মানের একজন নিয়ে করতে হবে। সেই জন্য আমরা যাদেরকে শিখেছি তারা সবাই কিন্তু সিনিয়র এবং বড়
ফাইটার। তো অনেকে অপারগতা প্রকাশ করেছেন, পরে অনেকে সামনে আসছেন, কিন্তু পরে ওনারা বলছেন যে পারবো না, এরকম হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত এই ছবিতে কিন্তু আমি মনে করি যে এটা অনেক একটা সাকসেসফুল কাজ আমরা করতে পেরেছিলাম। জানি না জীবনে এত বড় কাজ করতে পারবো কিনা, তবে 15টা ক্যাটাগরির মধ্যে 8টা ক্যাটাগরিতে আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তো সেটা একটা বিশাল বড় পাওয়া, একটা ছবির জন্য এইগুলো এককভাবে 8টা ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া বিশাল ব্যাপার। এবং এই ছবির মাধ্যমে এখনো লোকে আমাকে অনেকে হাসপাতাল করে, এমনও আছে যে আমি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম, তো সেখানে লাইন দাঁড়ানো হয়েছে ইয়েতে, এই ইমিগ্রেশনে। তো পরের লাইনের একজন লোক আসছে, হাসান ভাই আপনি খুব ভালো অভিনেতা করেন, অভিনয় করেন, এক্সাইটেড হয়ে সে অরদর হয়ে গেছে ব্যাপারটা। তো হাসান ভাই বলছে, হ্যালো ভাই কিন্তু বলেন হাসান ভাই বলছে, হাসান তো এরকম মানুষের কাছে হয়ে গেছে। এই ছবিটা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক মানুষের কাছাকাছি আমি যেতে পেরেছি, এবং জাতীয় পর্যায়ে আমার এটা মূল্যায়ন হয়েছে। সবাই আমাকে শ্রদ্ধা করে ভালো, অনেকে ছবি করেছে, অনেক আমাদের সমসাময়িক অনেক নায়ক আছে, 100টার উপরে শুরু করেছে, কিন্তু তাদের চেয়েও বেশি মানে আমার সরকারিভাবে বলেন, জাতীয়ভাবে বলেন, মূল্যায়ন পেয়েছে। জীবনের সেরাটুকু বলা যাবে যে এই পর্যন্ত আমাকে আমার বাবার সমতুল্য, আমার চলেছিল বাবা অনেক ছবিতে, আমার 7-8টা ছবিতে বাবা হয়েছে। রাজ্জাক সাহেব আমাদের নায়কের রাজা, উনি বলেছেন হ্যালো তোমার মতো একটা চলচ্চিত্র আমি পাইনি। আমার সাহেব ছিল ধোলা, পুরি টেলে হাসন দাদা, আমি তো ওই গুন্ডা বিমান এগুলো করে আমার জীবনটা চলে গেল, এখন বাপ দাদা হচ্ছি। তো হাসনদার ছবিকে নিয়ে বলবো, হাসনদার ছবিতে উল্লেখযোগ্য ব্যাপার হলো ছবিটা এত বেশি আমি লালন করেছি হাসনদাকে আমার ভিতরে। তো আমরা শুটিং করতে গিয়েছি এই একটা জায়গায়, জায়গাটা হলো এই ঢাকা থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে হবে। তো সেখানে একটা গ্রাম, এই গ্রামে আমরা সেট দিয়েছি। এটা মানে মাটির ঘর, সেখানে পাওয়া গেছে 5% ডাইরেক্টর। তো সেখানে আমরা প্রায় 20 দিনের জন্য আমরা গেলাম। তো সেখানে ঘোড়া করতে আসলে ঘোড়া করতেন উনি, এই নবাবদের সাথে উনি পাল্লা দিতেন। ওনার সবসময় ম্যাক্সিমাম টাইমে কিন্তু ওনার ঘোড়াই যেত, ওনার একটা ইয়ে ছিল। তো সেখানে এই জন্য ঘোড়া উনি ঘোরাতেন। ওনার বয়স ছিল 80,000 বয়স ছিল, উনি যখন ইয়ে হন, জমিদার হন, জমিদার চলে আসতো 23 বছর। হ্যাঁ, এবং দেখতে খুব সুন্দর মানুষ ছিলেন, দর্শন ছিলেন, গান লিখতেন, গান গাইতেন, নাচ করতেন। তো অনেক গুণের মানুষ ছিলেন। তো তার চরিত্র আমি করবো, এটা আমার কাছে খুব মানে মনে হচ্ছিল যে এই ছবিটার আগে আমি ছবি করেছি, এই ছবিটা মনে হচ্ছিল যে আমার জীবনের আরেকটা মানে প্রথম আবার ক্যামেরার সামনে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, তো ঘোড়া চড়তে হয়েছে, এর আগেও চড়েছি, কিন্তু এটার জন্য আমাকে আবার প্র্যাকটিস করতে হয়েছে, কারণ একটা জায়গায় ছিল পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া চাইলে ফেলে দিতে, অনেক স্পিডে দৌড়াবে, এইগুলো করতে হবে আমাকে। এই জন্য আমাকে ডাইরেক্টর কিন্তু উনি আবার কোনো কম্প্রোমাইজ করেন না, আপনাকে করতে হবে। উনি বলছে যে এটা আপনাকে করতে হবে, এটা সকাল 7টার সময় উঠবে, 10টা পর্যন্ত 3 ঘন্টা কিন্তু অনেকগুলো ক্লাস করবো। ও মাই গড। এখন যে আমি এই দৃশ্যটা আসতে করবো, পাগলা ঘোড়ার দৃশ্যটা করবো, এখানে কিন্তু আপনার অরিজিনাল জিনিসটা আসতে হবে। 5টা-7টা ঘোড়া থাকে, আপনি একটা ঘোড়া থাকে, এটা কিন্তু নিয়েই আসতে হবে পাগলা ঘোড়া। এটা মানে মানুষকেই ফেলে দেয় কেউ, মানে যারা ঘোড়ার যারা পালে ওরা ছাড়া আর কাউ খুশ হয় না। এখন আমি বলতে পারছি আমাকে তো আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে শুটিং 100-150 লোক নিয়ে আসা হয়েছে, বিশাল অ্যারেঞ্জমেন্ট, এবং আমি প্রডিউসার। তো ববিতা ম্যাডাম ছিল, এই সঞ্জিকা স্যার, তো বড় বড় আর্টিস্ট সবাই ছিল, উনিও অভিনয় করেছেন এই প্রসেসের মধ্যে। উনি ছিলেন আমার জবাবের ইয়ে কি বলে এটাকে নায়ক। তো সারাক্ষণ আমার সাথেই থাকেন। তো এখন ওরা প্র্যাকটিস করে এখন শর্ট দেওয়ার সময় শর্ট শেষ, ওকে শর্ট, হাততালি পড়লো, খুব খুশি হলেন ডাইরেক্টর সাহেব। নামার করে দেখি আমি আমার পুরা প্যান্ট না ওইটাই পাজামাই ছিল, পাজামা ছিল, সাদা পাজামা করতে হয়েছে। তো ওই লাল
পরে তো আমি এই তখন খেয়াল করেছে পরে আমি গেলাম, বাথরুমে গেলাম, যাওয়ার পরে তারপরে আমাদের পড়াশোনার ছেলেরা আসলে তো চেঞ্জ করলাম, দেখি যে একেবারে রক্ত হয়ে গেছে, গা হয়ে গেছে, জায়গাগুলো পুরা গিয়ে। তো এটা মানে বুঝতেই পারি হয়েছে, তো যে লালন করেছি। তারপরে এইটা একটা ব্যাপার, আরেকটা ব্যাপার ছিল স্যারকে নিয়ে দুজনেই সমস্যা সমবয়সী ছিলেন, আমাদের এবং আমাদের চাষিরা দুজন খুব ভালো বন্ধু। আমার দুজন এই ছবিতে ওই করতে গিয়ে খুব ঝগড়া হতো ওদের। তো একটা সময় হলো কি ওই প্রফেসর মতদিন এখন তো স্ক্রিপ্টে লেখা আছে যে আসলে বাইরে যাবে, তো সেখানে একটা পুকুরে পানি নেই, গরিব হয়ে গেছে জমিদারটা। তো ওই জমিদার বলতেছে যে আমি বলতে পারছি না কি বলতে, আমার জমিদার কিছু নেই, আমি পুকুর বলতে পারছি না, আমি যে এখান থেকে পানি পাবো, আমাদের তো এই যে পানি আছে এই পানিটা থাকবে। তো তখন ওই হাসন দাদা তাকে বলে যে ঠিক আছে, বলে যে দেখো তুমি আমার ভালো করে বন্ধু, তুমি এই চিন্তা করো না, এই ওটা এখানে একটা ভূমিকা আছে নায়কের। তো এখন নায়ক কিন্তু গুড়া করে যেতে হবে, উনি গুড়া উঠতে চায়, উনি কিন্তু লিখছে, লেখার সময় তো খেয়াল করে নাই ওই প্রফেসর মুতাওয়াজ্জেহ। এখন আমাকে বলেছে গুড়া শোনা কি করা যায়, আমি কিছু করার নাই স্যার, এটা আপনি বুঝবে, ডাইরেক্টর বুঝবে। তখন আস্তে করে স্ক্রিপ্টটা নিয়ে যেটা ডাইরেক্টরের কাছে স্ক্রিপ্টটা থাকে, তার কাছে কেটে দেখেছে আগের দিন নায়ক গিয়ে সেখানে জমিদার সাহেবকে এসে ইয়ে করছে, রিসিভ করে। তো একটা গুড়ার পাশে দাঁড়ান, এখন তো ডাইরেক্টর বলছে কি কয়, এই স্যার কোথায়, প্রফেসর মুতাওয়াজ্জেহ সাহেব কোথায়? স্যার তো এখানে দেখেন চেঞ্জ করছেন, চেঞ্জ করছে। আমি তো অন্যভাবে চিন্তা করে রাখছিলাম, ডাকছে স্যারকে, এটা কেন করছেন? এটা তো নাটক না, আপনি এই সমস্ত বলে চলবে না, এখানে ইয়ে করা যাবে না, আই ডোন্ট কম্প্রোমাইজ, যা ছিল তাই হতে হবে, এরকম কাজ করলে হবে না। এই স্যার আমাকে মাফ করবে, বয়স হয়ে গেছে, বুড়া থেকে বললে আর বাঁচবো, ঠিক আছে এবার মাফ করে দাও, এটা সেভাবে করা হলো। আরেকবার হয়েছে কি, স্যার স্টেজের আর্টিস্ট, তো স্যার করে কি ইমোশনাল বিষয় আসছে, মনিটর আমাদের কিন্তু 4-5বার মনিটর নাম হয়, ক্যামেরা তো মনিটরের সময় স্যার চলে দৃশ্য করার সময় ওই অরিজিনাল পানি টানি চলে এসেছে, ঠিক করা হচ্ছে, ওনার চুক্তি পানি বাইরে শেষ হয়ে গেছে। একটা কাজ করে আমরা তো ইয়ে ইউজ করি গ্লিসারিন, আমি একটু গ্লিসারিন ইউজ গ্লিসারিন লাগানোর পরে অভিনয় করে ফেলছে, নরকটা হয়ে গেছে, কি দিলাম আমাকে কি মরিচের গুঁড়া ছিল কিনা চলছে, প্রথমবার তো এটাও একটা মানে মনে রাখার মতো সবাই বলে হাসি করছিল, স্যারকে নিয়ে ইয়ে করছিল, সবাই বাবা নিয়ে ববিতা ম্যাডাম কে নিয়ে হলো কি, ববিতা ম্যাডাম ব্যাপার হচ্ছে আমি যখন সিনেমার জন্য পাগল ছিলাম তখন আমি ববিতা ম্যাডামকে আমার নায়িকা হিসেবে দেখতাম, কিন্তু ওনার সাথে প্রথম চরিত্রে অভিনয় করা হলো উনি আমার মা। তো ওনাকে যখন আমি বললাম আপনি কিন্তু আমার কিন্তু মনের ভিতরে এখন কিন্তু আমার নায়িকা, অভিনয় হবে না, অভিনয় হবে না, কিন্তু আপনি আমাকে মা হিসেবে দেখেন, নায়িকা হিসেবে দেখবেন না। তো ওইটাই হলো ওনার সাথে যে খুব ভালো বন্ধু আমার নিয়ে, আমাদের সবসময় যোগাযোগ আছে ওনার সাথে, প্রতি মাসেই কথা হয়। এরপরে সংলাপ, উল্লেখযোগ্য সংলাপ যদি একটু বলেন। সংলাপ ছিল হাসন দাদার মধ্যে, সংলাপ ছিল এটা মানে হাসন দাদার অনেক কাহিনী চলে আসে, ওনার জীবন আছে। উনি একটা জায়গায় আর কি সংলাপটা ছিল বাবুকার বংশধর, আজ থেকে 250 বছর পূর্বে আমার পূর্বপুরুষরা ইসলাম ধর্ম গ্রহণ করে বাবুকা নাম নিয়ে, তার পুত্র আনোয়ার খাঁ, আনোয়ার খাঁর পুত্র দেওয়ান আলী দাদা চৌধুরী, তার ঘনিষ্ঠ পুত্র আমি দেওয়ান হাসন দাদা চৌধুরী। আমার এই সুনামগঞ্জ এবং সিলেটের আলিগড়, রামপাশা, লক্ষণ সিটে জমিদারি,
আমি গান রচনা করি, আমি গান গাই। আমার দিলের মধ্যে বিশ্বস্ত একজন মানুষ রয়েছেন, যিনি হলেন হযরত শাহজালাল। আমি তাকে লালন করি, তাকে অনুসরণ করি। বাংলাদেশে আপনি 28টা ছবির মতো অভিনয় করেছেন ছবিতে, তার মধ্যে এখন একটা ছবি আপনার মুক্তি অপেক্ষায় রয়েছে। তো ছবি যেভাবে 28টা করার পরে মনে হয় যে একটু বিরতি, তো এই বিরতি আসলে হয়েছে যে আমি যখন দেখলাম যে একটা সময় আসলো যে 2006-7 সালের পর থেকে একদম অশ্লীল ছবি শুরু হয়ে গেল আমাদের দেশে। এবং আমি এই বিশেষ করে নিউ ইয়র্কে বসে আমার একটা ছবি দেখছিলাম, ছবির নাম বিশাল হাঙ্গামা। তো সেখানে আমি অভিনয় করে আসছি আমার ছবিতে, আমি অভিনেতা হিসাবে। আমার নায়িকা ছিল শাহনাজ। ওই ছবি দেখছিলাম, আমার ছোট বোন নিয়ে আসছে এই জ্যাকসন। দেখার পরে দেখি সেই ছবিতে আমি জানতাম যে ইয়ে আছেন আমাদের মেহেদি, নায়ক মেহেদি এবং ময়ূরী, আমি জানতাম ওরা আছে, কিন্তু এরকম যে দৃশ্য আছে এটা তো আমি কল্পনা করি না। বাইরে কিছু দৃশ্য দেখার পরে বাস আমার ছোট বোনই আমার বলল, ভাই এই ধরনের চিন্তা করে না। বিশেষ করে একজন ভিলেনের নাম বললো, ওই সময় তার ভিডিও ছিল যে এর সাথে অভিনয় করো, গালাগালি একেবারে যা টাকা নিয়ে দিয়ে গেলে কি করে সেন্সার হলো আর কি করে তখন থেকেই আমি মনে করলাম যেহেতু যে ফ্যামিলিতে হয়ে যাচ্ছে, তো আমি একটু কমিয়ে দিলাম, বেশি ছবি করবো চিন্তা করলাম। তো একেবারে করলাম যে একবার অনেক বিজি হয়ে গেছিলাম, যে একবার ইয়েতে গেলাম এই কক্সবাজারে, যাওয়ার পরে 4টা ছবি শুটিং একসাথে করেছে। তো একটা ইউনিট চলে যায়, আরেকটা ইউনিট আসে, আমার তো আর যাওয়া রেস্ট নাই। প্রথম ছবি করলাম এটা কিলার, তারপরে করলাম কুখ্যাত শুটিং, তারপরে করলাম এটা আসলো এই কি যেন একটা নাম ছিল, আমার সাথে ইয়ে ছিল রুবেল। তো সেই ছবিতে আসার মানে শুটিং শুরু হয়ে রাতের বেলা রুবেল, আমি, আমাদের প্রয়াত নেতা হুমায়ুন ফরিদি বসে গল্প করছি। তো সেখানে ওই খুব খারাপ লাগে, ওই বললো যে উনি এই ফরিদি সাহেব বললো যে আপনি তো 3টা ছবি, আমার তো এরকম হয়েছে 17টা ছবি, আমার তো শেষ ঢাকা বলে গেছে। তখন কিন্তু আমাদের ইয়ে ছিল না, মোবাইল ইয়ে ছিল না, নেটওয়ার্ক ছিল না, ইয়েতে কক্সবাজারে কিন্তু মোবাইল নেটওয়ার্কের আলাদা ছিল। তো জেল মনে হচ্ছে আমি তো 17টা ছিল, আমি তো ওই তখন চিন্তা করলাম যে একটু কমাই, সম্ভব না এত। আর খুব কষ্টের কাজ, অনেক কষ্ট, অনেক ধৈর্য লাগে, অনেক ধৈর্য। একটা জিনিস 7 বার 8 বার 9 বার 10 বারের আগে শেষ হয় না। যে কোনো একটা শট আমার মনে হয় আমাদের 7-8 বারের নিচে হয় না, বিভিন্ন কারণে বারবার নিতে হয় একই জিনিস। তো এটা একটা বোরিং। তারপরে রোদ, বাংলাদেশের ওয়েদার তো বুঝিনি, সূর্যের আলো, তারপরে আবার যে লাইট, ওই যে বলগুলো মারা হয়, এগুলো তো একদম এখানে জ্বলে লাগে, সকালে জ্বলে, তারপরে এগুলো থাকাতে হয়, চোখে থাকা যায় না, যারা ওই থাকাতে পারে না তারা অভিনয় করে না, তো এটাই স্ক্রিন টেস্ট, এটাই ফার্স্ট তুলতে হয়। আমার কিন্তু স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছিল, ওইটা যদি একটু বলেন কিভাবে সেখানে স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছিল। আমি প্রথম ছবির জন্য আমাকে আমার কোনো বুঝ ছিল, বা আমাকে তখন যখন বলা হলো যে আপনার তো বুঝ রাখা যায় না, আমার কষ্ট লাগলো, আমার এত দিনের বুঝটা চলে যাবে। তারপরে ওই 22 মিনিটে ওইখানে একটা ইয়েতে নিয়ে ওই ডাক্তার হাবিবকে ওই সে করে নিল। তারপরে ওরা পুলিশের ড্রেস নিয়ে আসলো, কিছু মাফিয়া টাইপের ড্রেস, কিছু এই সমস্ত সব ড্রেস নিয়ে তখন ওই ইয়ের খুব সম্ভবত এটা হবে আমার মনে হয় এই ইয়েতে, এই যে বর্তমানে যে ইয়েটা আছে আমাদের ডিসি না, শুটিংটা হয়েছিল স্ক্রিন টেস্টে, আমার মনে হয় এটা চন্দ্রিমা, এটা ওই ইয়ের কাছে চন্দ্রিমা। ওখানে যাওয়ার পরে তারপরে শুটিংয়ের মধ্যে একদম বড় শুটিংয়ের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে স্ক্রিন টেস্টের জন্য। শুটিং চলছে ক্যামেরা দিয়ে, তারপরে একটা না আমি আমি আর্টিস্ট, কিন্তু সাথে পুরো ইউনিট, একদম ক্যামেরা ইউনিট, লাইট ইউনিট, মেকআপের ইউনিট, ড্রেসের ইউনিট, সব পুরো 10-এর মধ্যে 8-10টা ড্রেস করানো হতো। এর ভিতরে আবার বুঝ লাগানো বা লাগানো গাড়িও লাগানো, এগুলো করার বিভিন্ন মানে চুল কাছে ইয়ে হচ্ছে।
অভিনয়ের প্রতি এত শখ যে আবার যদি বলি যে আমার চুল কাটা হবে যায় যে আবার এগুলো বলতে পারছে না, কিছু বলছো না কষ্ট। তারপরে এই যে পুলিশের দেশে শুটিং, ইয়ের দেশে শুটিং, এগুলো সব কিছু ডায়লগ করতে হচ্ছে, ফাইট করতে হচ্ছে, ডান্স করতে হচ্ছে, সব করার পরে তারপরে 3 দিন 4 দিন পরে আমাকেই নিয়ে গেল বাড়ির শুটিং নিয়ে, ওইখানে আরো 4-5 জনকে ডাকা হলো। তো এই প্রথম পরিচয় হলো আমাদের সুহান্ত বর্ষা, উনি হলেন চিফ জাজদের মধ্যে। তারা পয়েন্টের আমাকে পয়েন্টের উপরে নির্ভর করে আমার ভবিষ্যৎ অভিনয় জীবন। তো আমার মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন সুহান্ত বর্ষা। উনি বেশিরভাগই 10-10-এর মধ্যে 8-9 এরকম সবই দিচ্ছেন। তো ইয়ে ছিলেন আজিজুর রহমান সাহেব ছিলেন, আরেকজন ছিলেন এই ফজলুর রহমান। তো 3 জন ডাইরেক্টর, সুহাস সাহেব সুপার হিট, উনি ওই সালমান শাহ নিয়ে আসছেন এবং কয়েকটা পর সুপার হিট ছবি দিয়েছেন। উনি যেটা বলছেন সেটাই করবো আর কি। উনি চাচ্ছিলেন যে আমি অভিনয় করি এবং আমাকে একটু বেশি মার্ক দিয়েছিলেন। তো এখন ওনার ছবি তো আমি অভিনয় করেছি, কয়েকটা ছবি অভিনয় করেছি এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক এখনো। তো এটা একটা অভিজ্ঞতা যে ছবিতে যাওয়ার আগে অভিনয় করলাম এবং অনেকগুলো টেস্ট এসে বিতর্ক করেছে আমাকে, অভিনয় করেছে, রুয়ান হয়েছে, তারগুলো আবার করে দেখানো হয়েছে। আমিও বসা এবং ওনারা মার্ক দিচ্ছে, দেখতেছি আর গালি দেখি না, নিজের কাছে খারাপ লাগছে, কারণ আমি দেখে মনে হচ্ছিল এটা তো আমি আরো ভালোভাবে করতে পারতাম। বেশিরভাগ সময় মনে হচ্ছিল যে আরো ভালো পারলাম না, জড়তা ছিল অনেক বেশি, নার্ভাস ছিলাম এই জন্য। তো একটু বুঝে দিচ্ছে একটা ওনারা জানে যে এটা তো প্রথম যে করছে, তারা তো আরো ভবিষ্যতে আরো ভালো করবে, তাতে এত লোকের মধ্যে সে একটা মানুষ এককভাবে করে যাচ্ছে, একক অভিনয় খুব কঠিন কাজ। তো অভিনয়ে যাওয়ার আগে এর আগে কোথাও অভিনয় করেছিলেন কিনা? এর আগে করেছি নাটকে? হ্যাঁ, নাটকে অভিনয় করেছি, আমি সিলেটে করেছি, বেশ কয়েকটা নাটক করেছি, সেই নাটক করেছি। তো সেটা একটা ব্যাপার ছিল, এইগুলো কাজে লেগেছে। আর প্রথম অভিনয়ের বিষয়টা যে প্রথম অভিনয়টা যে বলেন তখন কেমন? প্রথম শট যেটা নেওয়া হয়েছিল, আমার কো আর্টিস্ট ছিলেন যারা বলতে গেলে তারা কেউই নাই। রাজীব সাহেব ছিলেন কো আর্টিস্ট, আর ওই তখন আমাদের যে ইয়ে করতেন, এয়ার করতেন, খুব নাম করা অভিনেতা, নামটা মনে হচ্ছে না, তো ওই জজিলা উনি এই ছিলেন খুব হিট, তখনকার খুব জনপ্রিয় অভিনেতা ছিলেন। উনি মারা গেলেন। সুজা খন্দকার, সরি ওনার নামটা ছিল, সুজা খন্দকার সাহেব ছিলেন, রাজীব সাহেব ছিলেন, আর নায়িকা সে ওই 4-5টা ছবি করে আর করে না, সন্ধ্যা। তো ও ছিল আমার কো আর্টিস্ট। এই 4 জনকে নিয়ে আমাদের প্রথম শটটা নেওয়া হয়েছিল বাড়িতে গুলশানে। তো রাজীব সাহেব আমার ইয়ে হবে, মানে আমার যে মেয়েটার সাথে আমার তো উনি হলেন বাবা, উনি পছন্দ করেন না তার মেয়ের সে বড় ছেলের কাছে দিয়ে দেয়। তো সে কৌশল অবলম্বন করছে, তার চাপ সহজে সুযোগ এখন করা। তো ওই শর্ট হচ্ছে, বুঝতেই পারিনি আসলে কোন শটটা যে ওকে হইলো, 4-5টা শট নেওয়া হয়েছে আমি কিন্তু বুঝতে পারিনি। তো পরে ও এখন পর্যন্ত বলতে পারবো না কোন শটটা আসলে ওকে হয়েছিল, প্রথমটা নাকি 5 নম্বরটা না 4 নম্বরটা, জানি না। কিন্তু বেশি লাগে, খুব একটা বেশি লাগেনি, খুব নার্ভাস ছিলাম, কিন্তু হয়ে গেছে। তার সাথে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে এখনো যারা আমার প্রিয় আর্টিস্ট, যাদেরকে ছোটবেলা থেকে দেখে আসছি, তাদের সাথে অভিনয় করতে খুব ভালো, আমার সাহেবের সাথে অভিনয় করতে খুব ভালো লাগতো। তারপরে এই আমার বাবা হয়েছে প্রিয়তমীতে, আমার বাবা হয়েছে এই আমাদের মোস্তফা সাহেবের সাথে, রাজা সাহেবের সাথে। তারপরে করেছি আমার একটা সৌভাগ্য, আমি সবার সাথে অভিনয় করেছি, বাংলাদেশের যে বড় বড় আর্টিস্ট আছেন সবার সাথে, রাজা সাহেবের সাথে তো সবচেয়ে বেশি হতে হবে। তো রাজা সাহেবের সাথে কোনো এরকম কিছু স্টিক মনে আছে যে খুবই? হ্যাঁ, মনে আছে। আমি বাজিগরে, উনি আমার বাবা হলেন। তো বাজিগর ছবি যখন শুটিং চলছিল, তো অনেক আশা ভরসা নিয়ে আরম্ভ হয়েছে, শুটিং করছে, হঠাৎ উনি আসলেন না। একদিন প্রথম দিন আসলেন না, তারপরের দিন উনি আসলেন প্রায় 3-4 ঘন্টা পরে। তো শুটিং থেকে আগের দিন হয়েছে, পরের দিন আমরা তো প্রিয় মানুষ, আমার সাথে
মধ্যে উনি এরকম করছেন, একজন সিগারেট টিগারেট খেলেন, চাটা খেলেন, খেয়ে আমাকে বলেন, হেলাল আমি একটু আসছি বলে তো উনি চলে গেলেন। তারপরের দিন আমি ডাক্তার বললাম যে ঘটনাটা কি বলেন ভাই, আমার তো মনে হচ্ছে মানে আমাকে মনে হয় আমার সাথে মনে হয় মনে ইয়ে করছে না, না ঘটনাটা অন্য হয়েছে, ওনার বায়ার আসছে, ওনার বায়ার আসছে ওই যে এই গার্মেন্টসের ব্যবসা করতে পেটার হয়েছে সবাই না। তারপরে ডাক্তার আমাকে বললেন যে চলেন যাই ওনার সাথে একটু আলাপ করি। উনি গেছিলেন গিয়ে আঁকা পড়ে গেছেন, এই জন্য আমাকে ফোন করে বলছে যে আজকে আর হবে না, উনি খুব গরিব মানুষ, ওনাকে বিড়ালে হবে না, আমাদের এই ওনার মতোই উনি করবে। উনি কালকে থেকে বলছে সকাল থেকে চলে আসতে, 9টা থেকে 10টায় আমাদের খোলা হয় আর কি, 9টায় আসতে 10টা থেকে শুরু হয়। উনি বলছে যে 9টায় ক্যামেরা ওপেন হবে, তার মানে হলো 7টায় আসতে হবে, 2 ঘন্টা আগে চলে আসতে হবে। তো আমি বললাম যে চলে যাই, সাগর আমার কো আর্টিস্ট, আমি তো সাগর আমি গেলাম ওনার সাথে। বললাম যে গরমে আপনি তো 2 দিন আমাদের পিক আপ করে দিলেন, সাগর তো আর্টিস্ট তো আর্টিস্ট। তারপরে বললেন যে ঘটনা কি, আমি এখনো স্ক্রিপ্টে ঢুকতে পারি, ওই ডাইরেক্টর হাদিস, ওই হাদিস ডাইরেক্টর হাদিসদেরকে বললেন কি ঘোরা পাল্লা, ওই ঘোরা পাল্লা তো আমাকে স্ক্রিপ্ট বুঝিয়ে বলতে পারে, এর জন্য আমি কি অভিনয় করবো, আমার তো বোঝানো হয় আমাদের যেই বলে। তারপরে দেখি সকাল 7টায় চলে আসছে, একেবারে আর যাওয়ার আগে চলে আসছে। আসার পরে তারপরে আমাকে বলেন, অনেকে আসে নাই তো আমাদের। তারপরে আমার সাথে ওই যে ওই দিন থেকে একটা বন্ধুত্ব হলো, ওনার সাথে একটা ছেলে বাবার সম্পর্ক মতো একটা হয়েছে। আর যদি আছে ওনার বার্থডেতে আমাকে ইনভাইট করেন, এই কিছুদিন আগে ওনার জন্মদিন গেলাম ওনার বাড়িতে, একেবারে আমার জন্য মিষ্টি খাওয়া ঘুরে তো গেছিলাম, গেছিলাম। আবার তোমাদের সাথে আসে কল্পনা খুব অসুস্থ হয়েছে এবং টেলিভিশনে একটু চলে গেছে, উনি বলে যে আসলে তো মরে গেছিলাম, সবাই আসা ছেড়ে দিয়েছিল, আমার ছেলেরা আমার ফ্যামিলি সবাই। তো এখন আল্লাহ তাআলা আমাদের আমরা কাজ করতে পারছি, এটাই বিষয়টা আপনাদের দোয়া করুন, ভালো থাকুন সবাই। চাই ওই করে আসি ভালো চলতে চাই, ওই বিছানায় শুতে চাই না। এটা অনেকে দেখতে যায়, আমাদের অনেকেই আছে, অনেকে আছে বেশি অসুস্থ, তাদের দেখে খারাপ লাগে। তো উনি বলে যে আমি কাজ করবো, কাজ করার অবস্থায় যেন আমার সুস্থ মানে শরীরটা সবল থাকা অবস্থা। প্রবাসে দীর্ঘদিন ছিলেন, প্রবাস থেকে গিয়ে বাংলাদেশের অভিনয় জগতে প্রবাসকে নিয়ে কোনো ছবি বা কোনো কিছু করার সুযোগ হয়েছে? হ্যাঁ, সেটা অবশ্যই প্ল্যান করেছি, তারপরে চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, কয়েকবারই ট্রাই করেছি। আমি একটা ছবি শুরু করেছিলাম টপ হিরো নামে, এটা একদম স্ক্রিপ্টটা তৈরি হয়েছিল আমাদের এই নিউ ইয়র্ক নিয়ে। এখানে আমাদের দুর্ভাগ্য, আমরা সবকিছু রেডি করে কিছু শুটিং করেছিলাম ঢাকা, তারপরে ম্যাক্সিমাম আগে সমস্যা বড় বড় এই যে রাজীব দিদা, তারপরে ওরা ভিসা পায়নি, ভিসা দিল 4-5 জনকে যারা মানে কত নাম করা না, যেমন দলিল ভিসা পায়, ডাইরেক্টর মমতাজুদ্দিন আকবর পেলেন, আমার তো ভিসা লাগেনি। তারপরে সাগর পায়নি ভিসা, নায়িকা পায়নি, তারপরে একবার ওরা ভিসা না দিলে যা হয় বুঝালো, পরে আমরা পাবি আমাদের ওই কারণ এই কাহিনীটা ছিল এখানে বাংলাদেশের যে অসুখ বিষয় সামান্য একটা অসুখ বিষয় শুটিং করেই দিয়েছিলাম। তো এরপরে যেহেতু আমার অনেক লস হয়ে গেল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, পরে এই আর্টসেন্টার করে থাকি। এখানে এখানে যারা আছে অনেকে অনেক শিল্পীরা আছে, এটা তো অনেক আগের কাহিনী, আমি সেই 96-97 এটা আমি ইয়ে করেছিলাম, শুরু করেছিলাম বিষয়টা, তো করতে পারিনি, এই জন্য আমি আর চিন্তা করি না। ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, ভবিষ্যতে আমার ইচ্ছা আছে, এখানে যারা আছে অলরেডি এখানে আছে, যারা এখানে প্রবাসী মানুষ, ভিসা লাগবে না, এখানে আছেই ওরা, অথবা 2-4 যারা ভিসা আছে আসতে পারবে, এদের সবাইকে নিয়ে একটা এখানে কমপ্লিট এখানেই পুরো সুবিধা শেষ করে এখানে এডিটিং করে এখান থেকেই আমরা নিয়ে যাবো তৈরি করে। ওই নামেই থাকবে নাকি নতুন কোনো কিছু? নাম বলতে পারছি না, কারণ করে আমি হয়ে গেছে। এটা তখন তো এই গল্পটা ছিল অ্যাকচুয়ালি ওই যে আসতে পারলাম এটাই বেশি, এরকম একটা ইয়ে ছিল আর কি, শুরুটা ছিল।
কমেডি এবং যা ছিল বাংলাদেশের মানুষ তো এখনো আমেরিকার স্বপ্ন দেখে স্বপ্নের দেশ আমেরিকা, তো সেটাই এরকম একটা ব্যাপার ছিল। তো এটা এটা হয় না হয়তো ভবিষ্যতে আরো সুন্দর গল্প হবে, আরো একটা কিছু হবে, বাস্তব অভিজ্ঞতার এখানকার কাহিনী নিয়ে বা এখানকার জীবন কাহিনী নিয়ে কোনো কিছু আংশিক আমি করেছি। এখানকার কাহিনী নিয়ে আমি নাটক করেছি, 8 খবর একটা নাটক করেছেন, এই এটা শাহজাহান চৌধুরী পরিচালনা করেছেন, উনি আসছিলেন এখানে। তারপরে এখানকার কিছু তরুণ যুবক ইন্টারেস্ট দেখালো, তাদেরকে নিয়ে আমি করেছিলাম। শুধু বাংলাদেশের আমি এবং তুষার খান আমরা ছিলাম, আর তখন ছিল এখানে থাকতো আমাদের ইয়ে আমরা ছিলাম 3 জন বাংলাদেশি আর্টিস্ট আর ডাইরেক্টর সাহেব ছিলেন, আর বাকি এখানকার এখানকার এই কাহিনী ছিল এরকম, ট্যাক্সি ড্রাইভার, আমি ট্যাক্সি ড্রাইভার হয়েছিলাম, বাংলাদেশ থেকে আসছে আমার যে গার্লফ্রেন্ড, সে ওখানে ওয়েট করে তারপরে স্টুডেন্ট দুজন এসে এখানে আসছে, এসে দেখছে আমি এখানে অলরেডি একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য একটা সাদা মেয়ের সাথে বসবাস করছি, এইগুলো সব যা হয় এখন রিয়েল একটা কাহিনী ছিল, বাস্তব মুখী একটা কাহিনী ছিল, গল্প না, কিন্তু এরকম একটা গল্প নিয়েছিল, খুব সুন্দর। আর্ট করবে নাটক খুব সুন্দর, আমার কাছে আছে, এখানে হয়তো মুক্তধারাতে থাকতেও পারে ওই নাটকটা। ভালোবাসার মুকুর ওই নাটকের নাম, ভালোবাসার মুকুর। আর বাংলাদেশে আপনি বললেন যে অস্থিরতার কারণে আপনার ছবি জীবনটা ডুবে চলে যায়, হ্যাঁ সেজন্য চলে যায়। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে ওই একটা সময় ছিল তো এত খারাপ ছবি হলো, এগুলোর জন্য অনেক দর্শক মুখ ফিরিয়ে দিল। তারপরে ছবির মান কমে গেল, ছবির বাজেট ছোট হয়ে গেল, এগুলো সব মিলে তারপরেও একটু ভালো করি, বছরে একটা ছবি, 2 বছরে একটা ছবি এখন করছি আমি। এমন কিছুদিন আগে একটা ছবি শেষ করলাম, নাটক সুন্দর গল্প, নারী আন্দোলন নিয়ে ছবিটা। আমি একজন তরুণ ইয়ে হই, বিদ্রোহী একজন, এই সমাজের যে যারা ইয়ে করে তাদের বিরুদ্ধে আমি কথা বলি, নারীদের পক্ষে কথা বলি। আমি আমার ছোট বোন হলো দর্শিতা, তার উপরে গল্পটা, তো খুব সুন্দর গল্প। তারপরে এগুলো করছি আমি, এটা মুক্তির অপেক্ষায় কিছুদিন আগে একটা ছবি রিলিজ হলো আমার, এই গত বছর এই 6 মাস আগে মুক্তি। এটা ছোট বাচ্চাদের নিয়ে একটা সরকারি অনুদানের ছবি, বিয়ে কাজল। আমার ইয়ে ছিল, আমি শিক্ষক, আমি শিক্ষক, সেখানে এই এতিমখানার যে এই সুপারিনটেন্ডেন্ট, উনি খুব খারাপ লোক দিলেন, উনি বাচ্চাদের খুব দুর্ব্যবহার করেন, বাচ্চাদের খাবারে উনি খাবার কম দেন, নিম্নমানের খাবার দেন। তো আমি এগুলো বাচ্চাদের যে যে মালিক ছিলেন, এর এই অভিনয় করেছেন মালিক হিসেবে সুয়েদার, উনি যখন আসবেন আমি বাচ্চাদেরকে বলে দিই কীভাবে ওনার কাছে উপস্থাপন করতে হবে এই সমস্ত। তারপরে একটা ছেলে ছিল যে যাকে নিয়ে গল্প, ছোট একটা একদিন বাচ্চা, তো তাকে আমি তৈরি করি এমনভাবে, তাকে শিখাই, তার কাছ থেকে আমি শুনছি তার মা আগুনের ফুলে মারা যায়, কীভাবে আগুন করেছিল, যে সোলাতে তখন তাকে আমি বলি যে সোলাতে কীভাবে করতে হবে, একটা সোলা তাকে দিয়ে বলি যে এভাবে তৈরি হয় যে এটাতে কোনো কিছু না থাকলে এই আগুন, ওটাতে যখন দেওয়া হবে জিনিস, পানি বা খাবার দাবার দেওয়া হবে, তরকারি দেওয়া হবে, তখন এটা ভাত, এটা অটোমেটিক আগুন আসবে। তো ওইটা সে তৈরি হয়ে বাচ্চাটা সে পুরস্কৃত হয়, এবং সে যে পুরস্কার পায় সেদিন সে কেঁদে কেঁদে সবাই বলে যে আমার মা, আমার বাবা, আমার সব জীবনের, আমার আজকে আমি যে জন্য পুরস্কার পেয়েছি, আমি তাকে সে যে দেখতে চাই, উনি চান আমার কথা বলে, কিন্তু আমি যাই আমাকে আলোচনা করে ওই পুরস্কারটা এবারে শুনবেন। তো ওই ছবিতে ওদেরকে বলছে আর কি যে আমি যাতে পুরস্কার পাবো, যেহেতু মানুষ ওরা কারিগর হিসেবে আমি কাজ করেছি। তো আর নামটা খুব সুন্দর, হিম্মত ছেলেটার নাম। আর বর্তমান কি অবস্থা চলছে বাংলাদেশে? বর্তমানে ইদানিং কিছু ভালো ছবি হচ্ছে, একদম হচ্ছে না তা না, কিছু ভালো ছবি হচ্ছে, কিন্তু অনেক দর্শক কমে গেছে, এই জন্যই হল নাই, ভালো হল বলতে নাই। এখন আবার আস্তে আস্তে হচ্ছে, আমি পজিটিভ চিন্তা করবো, আমি বলবো যে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা আবার এই যে খারাপ সময়টা আমরা কাটিয়ে উঠবো, আবার ভালো ছবি হবে।
আবার কিছু নতুন সিনেমা হচ্ছে, এগুলো মাল্টিপ্লেক্স সিনেমা হচ্ছে, যেমন স্টার সিনেপ্লেক্স হয়েছে বসুন্ধরা সিটিতে, যমুনা ফিউচার পার্কে হয়েছে, ব্লকবাস্টার, সেখানে 8টা সিনেমা হয়েছে। তারপরে আপনার পুরান ঢাকাতে হয়েছে লায়ন সিনেমা, লায়ন সিনেমা ভেঙে ওখানে 4টা সিনেমা হয়েছে, লায়ন সিনেপ্লেক্স। তারপরে আরো শুনছি যে ওই মধুমিতা হয়ে যাবে এরকম, ওরাটাও শুনছি তারা ভাঙবে, ভেঙে তারা 8টা সিনেমা হল করবে। তো এগুলো হয়ে গেলে, এবং আমি মনে করি যে বড় বড় সিটি যেগুলো আছে আমাদের, ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা, এই সমস্ত জায়গায় যদি এরকম হয়, তাহলে আমার মনে হয় আমরা আবার একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবো। কারণ এখন একটা ক্রাইসিস দেখা দিচ্ছি যে সিনেমা হল ফলের কারণে অনেক হয়ে গেছে, অনেক হল হয়ে গেছে। আর আরেকটা বিষয় বলা হয় যে প্রতিবেশী রাষ্ট্রের ওটা তো এখন আমি বলতে গেলে যেহেতু আমি একটা দলও করি, আমি একটা দলের সার্ভে কমিটিতে আছি, তো সেজন্য এটা বলতে অন্যকে দিতে পারে অন্যভাবে, কিন্তু এটাও একটা বিশাল ব্যাপার। আমাদের এখন সংস্কৃতি কিছু নাই, আমাদের সংস্কৃতি এখন আমরা মানে কি বলবো যে আগ্রাসনে আমরা লিপ্ত, এবং দিন দেশে আগ্রাসনে এমন বেশি হয়েছে আমাদের বর্তমানে, এটা কেউ বলার কেউ নেই। এমন হয়েছে যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, এটা থেকে বিভ্রান্ত একটা সিনেমা হয়েছে। আপনি জানেন যে গত 2 বছর আগে একটা সিনেমা হয়েছে গুন্ডে, নাম হলো গুন্ডে। সেখানে এই সিনেমাতে বলা হয়েছে যে 1971 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ নামে একটা দেশকে তারা জন্ম দিয়েছে। আমরা করি, আমাদের মুক্তিযুদ্ধ কোথায়, আমাদের মুক্তিবাহিনীরা কি করেছে, বাংলাদেশ সরকার জানিয়েছিল না, বাংলাদেশ সরকার জানে, আমরা বারবার গিয়েছি, তো বলেছি বিভিন্নভাবে, আমরা তো ইয়ে করেছি, প্রেস কনফারেন্স করেছি, বিভিন্ন ইয়েতে করেছি। আমাদের কথা তো আমরা যেহেতু বিরোধী দল করি, এই জন্য আমাদের কথা তো শুনে নাই। এবং যারা আমাদের অনেকেই আছে আমাদের সংস্কৃতি অঞ্চলের মানুষ, তারা আমি জানলাম না কি জন্য তারা না করে নাই, কিছু লোক করেছিল, করে আস্তে আস্তে তারা চুপ করেছে, অল্প অল্প করেছে, কিন্তু ওই বড় আকারে করে নাই। হ্যাঁ, যেটা করলে যে হবে, সরকার কোনো অনুপাত করে নাই, কিছুই করে নাই, একটা প্রতিবাদ জানায় নাই, এটা কিছু। আমরা আমাদের দাবি ছিল যে ইন্ডিয়ার কাছে এটা আমরা জানাই যে এটা ভুল তথ্য, একটা সুযোগ তারা এটা প্রচার করবে, কিন্তু এটা হয় করা নেই। আপনি জানেন যে মুক্তবাজার বিশ্ব, সারা বিশ্বেই তো প্রেম থাকে, সেই হিসেবে আগ্রাসনটা কেন বলছেন? প্রতিযোগিতা করে মুক্তবাজার, হ্যাঁ আচ্ছা, আগ্রাসন বলবো এই জন্যই যে আমাদের এটা খুব সুন্দর চিন্তা ভাবনা করে কিন্তু করা আছে, এটা পরিকল্পিতভাবে করা আছে, এটা মহৎ উদ্দেশ্যে করা হচ্ছে। এটা আমি বলবো যে আমাদের যে কোনো একটা জাতি, তার সংস্কৃতি কিন্তু তার মেরুদণ্ড। আপনাদের পিছনের দিকে থাকলে আপনারা জানতে পারবেন যে 20টা কিলোমিটার ছিল বাংলাদেশ, তারা ঢুকে আস্তে আস্তে তারা আমাদের সংস্কৃতিকে তারা কিন্তু ধ্বংস করেছে। তারা বিদেশি সংস্কৃতি নিয়ে আসছে, তারা প্রথমে ঢুকছে ইস্ট ইন্ডিয়ান চায়ের ব্যবসা করার জন্য তারা বলেছিল। তো সেভাবেই আমাদের এখানে কিন্তু আমাদের সংস্কৃতি কিন্তু এখন এই সিনেমার মাধ্যমে, এই ইয়ের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কিন্তু বিদেশি হয়ে যাচ্ছে। এটা আমি জোরগলায় বলবো, এটা আমাদের যে হাজার বছরের যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, এটা বিলুপ্তির পথে, এটাকে আমাদের ধরে রাখতে হবে। এটাকে আমাদের নিজস্ব সংস্কৃতি থেকে আমাদের লালন করতে হবে, আমাদের বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে, নতুন প্রজন্মের কাছে আমাদেরকে শেখাতে হবে যে এটাই আমাদের কালচার, এটাই আমাদের সংস্কৃতি, এবং ওদেরকে এটা চর্চা করতে হবে। তো এই সেবাকে তাদেরকে উৎসাহিত করতে হবে, এটা হচ্ছে না। এটা নাটকের কি অবস্থা? নাটকের অবস্থা, আমাদের নাটক কিন্তু একসময় ইন্ডিয়ান নাটক কিন্তু ফলো করতে, নাটকের অবস্থাটা একটু খারাপ হয়ে যায়, যে এটাই হচ্ছে, এটা চক্রান্ত চলছে আমাদের নাটক নিয়ে, চক্রান্ত হচ্ছে। আমাদের অনেক উন্নত মানের নাটক ছিল, আমাদের সেই নাটকগুলো, আমাদের যে বেলি রোডে যে একটা গোষ্ঠী ছিল, অনেকগুলো ছিল, এগুলো কিন্তু আগের মতো নাই। এই ঐতিহ্যবাহী যে ব্যাপার ছিল, সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তো আমি আশা করবো সেদিকে আমাদের সরকার, আমাদের এই মন্ত্রী, বিশেষ করে সংস্কৃতি আমাদের লোকজন সোচ্চার হবেন, এবং আমাদের ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে আমরা রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসবো। আবার পিছনে ফেরত যায় যে প্রবাসী জীবন, যে আপনি বলেন যে অভিনয় যাওয়ার আগে এখানকার জীবন, এখানে আমি অনেক কিছু করেছি। আমি একেবারে রেস্টুরেন্টে সেই ওয়েটারের কাজ করেছি, আমি পাইলটও ছিলাম শেষের দিকে, ব্যবসাও করেছি, ট্রাভেল এজেন্সি ছিল। তো সব কাজে আমি মোটামুটি সবার সাথে মিশে কাজ করেছি। আমি মনে করি যে এদেশের যে একটা ব্যাপার আছে যে কাজ লজ্জার কিছু নেই, কাজ করলে মানুষ ছোট হয় না,
কর্ম মানুষকে জীবিত রাখে, অমর রাখে। কাজকে দিয়ে যদি ভালোবাসেন আপনি অনেক উপরে উঠতে পারবেন। এটা শিখেছি আমি। কাজ কোনো কাজই ছোট কাজ মনে করলে হবে না, যখন যেটা আসলে সামনে নিয়ে নিতে হবে, কাজ মনোযোগ দিয়ে কাজ করলে সব যে কোনো কাজে আপনি আপনি ইয়ে লাভ করতে পারবেন, সফলতা লাভ করতে পারবেন। অবশ্যই কোন বিষয়টা আপনাকে এখনো আনন্দজনক বা দুঃখ এরকম কোনো কিছু আছে কিনা? প্রবাসের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমি বলবো, আমি দেখেছি যে দেশে যারা থাকে তাদের চাইতে বেশি আমাদের যারা প্রবাসে থাকে তাদের ভিতরে দেশপ্রেম যেটা আছে এটা বেশি বেশি। তারা দেশকে বেশি ভালোবাসে, দেশের মানুষকে বেশি ভালোবাসে, সারাক্ষণ তাদের দেশ তারা এখানে কিন্তু তাদের প্রাণটা রয়ে গেছে বাংলাদেশে, এরকম মনে হয় আমার কাছে। কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশে এরকম যদি রাখতো তাহলে দেশটা অনেক উপরে উঠে যেত। কমিউনিটি কি বিষয়টা আপনার কাছে বেশি? কমিউনিটি একে অন্যের প্রতি খুব শ্রদ্ধাশীল, আমি দেখেছি একে অন্যের বিপদে আপদে জড়িয়ে একদম ঝাঁপিয়ে পড়ে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। জানি না এখন আগের মতো আসি কিনা, জানি আমি তো কম আসি কম থাকি, তো আগে তাই দেখতাম যে আমাদের যে কোনো একজনের একটা বিপদে আপদে আমাদের কমিউনিটির লোকজন সবাই ঝাঁপিয়ে পড়তো, এটা আমার খুব ভালো লাগতো আমার কাছে। তো এবং আমি এটা খুব মিস করি। আর লন্ডনও ছিলেন, এখানে ছিলেন, দুই দেশের লন্ডনের ব্যাপারটা হলো যে লন্ডনের মানুষজন একটু অলস, কারণ ওখানে ভাড়া দেয়, ওখানকার সরকার প্রচুর ভাড়া দেয়। তো কাজ করলেও দেয় এবং কাজ না করলেও দেয়। অনেকে দেখা যায় যে ওই কাজ না করে শুধু ওই দেশে যেরকম বেকার একটা ব্যাপার আছে, দেশি মানুষ রাস্তা কাটছে বলছে, কথা বলছে, ধরনের ব্যাপার আছে, এই জিনিসটা কিন্তু লন্ডনে একটা আছে, কিন্তু আমাদের এখানে নাই। আমি জানি যতটুকু আমেরিকাতে এটা নাই। এই বাংলাদেশের মানুষের প্রচুর কাজ নাই করে কিন্তু ওই অন্যকে নিয়ে কথা বলে, অন্য এই ভুল ত্রুটি এটা নিয়ে কথা বলছে, যেটাকে গসিপ বলা হয় আর কি। এটা কিন্তু এই নিউ ইয়র্কে এটা আমি দেখতাম না, বা ক্যালিফোর্নিয়া তো নাই এটা। এখানে লোকজন নিজের কাজ নিয়ে ব্যস্ত এবং দেশের কোনো একটা আমাদের অনুষ্ঠান হতো, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, পয়লা বৈশাখী, এগুলো নিয়ে 1 মাস 2 মাস আগে থেকে প্ল্যানিং, এটা আমরা যারা কালচারের লোকজন ছিলাম আমরা এটাতেই ব্যস্ত আমাদের চলে যেত এবং এটা খুব সুন্দর লাগতো, ভালো লাগতো। ওটাও মানে কোনো সময় আমার কাছে এটাকে কোনো কঠিন কাজ, কোনো পরিশ্রমের কাজ মনে হতো না। সারাক্ষণ 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করলেও এই 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 সমস্ত জিনিস করতাম। আমি বাংলাদেশ থেকে অনেক সময় এই আর্টিস্টরা আসতো, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এগুলোতে আমরা অনুভূতি কাজ করতাম সবাই মিলে। তো যেহেতু এখানে তো আর এগুলো নেই, দাবার নেই, এই ইয়ে নেই, নিজেরাই আমি অনেক সময় এটাও করেছি, অনেক সময় ওই যে হারমোনিয়াম, ওই যে এই তবলা, এই সমস্ত মিলিয়ে দেওয়া, তারপরে ওই লাইট এদের এই সমস্ত কাজ কোনো সময় আমার মনে হয় না যেটা করলে আমার সম্মান চলে যাবে, এটা দেখতেছে কারণ এখানে এটাই কালচার, এটাই চলে আসে। কিন্তু বাংলাদেশে তো আমার নিজের আমার যে ল্যাপটপ, এটাও গাড়ি থেকে ড্রাইভার নিয়ে আমার এটা ওখানকার কালচার, দেশের জীবনযাত্রার বিষয় যদি উল্লেখ করেন, বাংলাদেশের জীবনযাপন, এখানকার জীবন, আপনি যদি লেজি লোক হন, আপনার যদি টাকা থাকে তাহলে বাংলাদেশি ভালো আপনার জন্য। আর আপনি যদি কর্মকে ভালোবাসেন বেশি তাহলে আপনার পরিশ্রম লাইফ পছন্দ করেন, অন্য উপরে ডিপেন্ড আপনি হবেন না, এটা আপনি মনে করেন, তাহলে এখানকার লাইফ আপনি ভালো। আর দেশের উন্নয়নের জন্য যে বিষয় বলেন, আপনি একই মানুষ, সেটা এখানে নিজের কাজটা নিজে করেন, বাংলাদেশে গিয়ে আবার অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায়, দেশের সিস্টেমটাই ভিন্ন, সেজন্য দেশে কিন্তু আমরা এখানে নিজেরা রান্না করতে পারি, সব পুরুষরা রান্না করে, কোনো সমস্যা নেই। কারণ এভাবেই বাজার থেকে যখন আনা হয় জিনিসটা, এভাবেই সিস্টেমটা এরকমই হয়, দেখা যায় সবজি হয় না, দেশে এই সিস্টেমটা নাই, আপনি চাইলেও পারবেন না। বটি দিয়ে কাটতে হয় এগুলো, আর বটি দিয়ে স্কুলতে পক্ষে এটা আমি জানি না কেউ পারে কিনা এত। তো এটা একটু ভিন্ন। তারপরে গাড়ি যে আপনি ড্রাইভ করবেন বাংলাদেশে, গাড়ি ড্রাইভ করলে তো শুধু ড্রাইভিং আপনি করবেন, এইটুকু, কিন্তু এটাও করতে পারবেন না। ড্রাইভ করতে গেলে আপনি দেখবেন যে একটা রিক্সা চলে আসতেছে, তারপরে আরেকজন উল্টা সাইডে চলে আসতেছে, আপনাকে মেরে দেবে, ভয় পাবেন। তো ড্রাইভ করাও কঠিন। দ্বিতীয় কথা, আপনি ড্রাইভ করে গেলেন, গিয়ে এক জায়গায় গাড়িটা রাখবেন, তো রাখার পরে তো আপনি গাড়িটা পাড়া দেবে, কারণ পাড়া না দিলে গাড়ির লাইট নিয়ে গেছে, এটা নিয়ে চলে যায়, পুলিশ আমার এগুলো তো আছে দেশে। তো এগুলার জন্য বাংলাদেশে এই সিস্টেমটাই আছে, ড্রাইভার লাগে, গাড়ি থাকে ড্রাইভার থাকে, গাড়ি পরিষ্কার অফিসে বাংলাদেশে কাগজের সিস্টেম নাই, কারণ নিজেরা দিতে হয়। তো সেখানে প্রতিদিন দিতে হবে বাংলাদেশি গাড়ি, এখানে তো আমাদের 7-8 বছর গাড়ি ওয়াশ করলে হয় এবং খুব বেশি ইয়েও হয় না, সময় লাগে না, কারণ কাগজ আছে, যেখানে আপনি টাকা দিয়ে দিতে ওয়াশ করে চলে আসে, গাড়ি পরিষ্কার, ভিতর আউটসাইড ইনসাইড সব সব হয়ে গেল, সিস্টেমটাই আছে। তো আমাদের দেশে এই গাড়ি যদি গাড়ি ড্রাইভারের লাগে, তো সেটা ওই যে
ইয়ে দিয়ে এবং দিয়ে কাজে দিয়ে এগুলি দিয়ে এই সিস্টেম আছে করছে, তো দিচ্ছে ওই সিস্টেমটাই করার। তো এটা তো বাংলাদেশে আমাদের কিছু একটা চাইলেও পাবে না, এটা হয়ে ওঠে সিস্টেম সিস্টেম। এখন তো বলা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ উন্নতি জোয়ার বইছে, কিন্তু আমি তো বুঝতে একটা বড় বড় বিল্ডিং ছাড়া আর কিছু নাই। অবনতি হয়েছে অনেক, উন্নতি যা হয়েছে তার চেয়ে বেশি অবনতি হয়েছে। আর অ্যাওয়ার্ডের কথা যদি বলি, সারা জীবনের যে অভিনয়ের যে সাফল্যের কতটুকু স্বীকৃতি পেলেন? স্বীকৃতি যা পেয়েছে আমি মনে করি আমি তার যোগ্যই না। তো এটা বড় পাওয়া হয়ে গেছে আমার জন্য। দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, পুরস্কার, অসংখ্য পুরস্কার পেয়েছি বিভিন্ন অর্গানাইজেশন থেকে, যার মধ্যে বাংলাদেশ আমাদের বড় একটা অর্গানাইজেশন সাধারণত, সেখান থেকে পুরস্কার পেয়েছি অনেক অনেকগুলো পেয়েছি অসংখ্য। তো এটা তো বিশাল পাওয়া। আমি হাজার অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে বাসুচাষ অ্যাওয়ার্ড পেয়েছি, বিনোদন বিজেতা অ্যাওয়ার্ড পেয়েছি, চ্যানেল আই অ্যাওয়ার্ড পেয়েছি, অনেক অ্যাওয়ার্ড পেয়েছি। তো অ্যাওয়ার্ড তো ধরে রাখা বলে দিয়েছি, কারণ অ্যাওয়ার্ড পেলে তখন দায়িত্বটা আরো বেড়ে যায়। সেই যে হাসপাতালের মধ্যে ছবি করার পরে কিন্তু আমি ছবি করতে পারছি না, কারণ আমি তো আগে চাইতে আমাকে উঠার সমপর্যায়ে থাকতে হবে, বেশি তো যাওয়া যাবে না। সেই জন্য আমি আগে দেখি, গল্প দেখি, গল্প নিয়ে ভালো এবার একটা অবস্থানে যাওয়া করতে দিয়েছে। ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। নতুন প্রজন্মকে কেমন দেখছেন বাংলাদেশে? যারা নতুন প্রজন্ম অনেকে আসছে আমাদের এই এই সংস্কৃতি অঙ্গনে, অনেক ভালো আসছে, অনেকেই ভালো করছে এবং তারা ভালো করবে। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের এই সময়টা চলচ্চিত্র অঙ্গনটা একটু খারাপ অবস্থা, এর ভিতরেও কিন্তু আমাদের কিছু ভালো শিল্পী আসছে, কুশলী আসছে। তো আমি আশাবাদী। নতুনদের প্রতি আপনার পরামর্শ কি? নতুনদের পরামর্শ এটাই যে কাজকে ভালোবাসতে হবে, কাজকে মানে অভিনেতা অভিনেত্রী হওয়ার চেষ্টা করবেন। আমি এটাই বলি তাদেরকে যে আপনি অভিনয় ভালোবাসবেন, অভিনেতা অভিনেত্রী হিসাবে আপনি প্রতিষ্ঠিত হবেন, নট হিরো, নট হিরোইন, নট সুপারস্টার। স্টাররা হলো এমন একটা জায়গা, আমরা দেখেছি, অনেকে দেখেছি, আমার তো 22-23 বছরের অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি, এই জায়গাটা এই মানে আসলে আপনার পড়ে যেতে হবে, এখানে থাকা যায় না, বিশেষ করে তো এরকম জায়গা নাই। সো এখানে অনেকে আসছে, এই যে মান্নার দেখেছি, মান্না ধরে রাখতে পারছে না, মান্নার মৃত্যুর কারণ এটা আমি মনে করি একটু মানে সে বের করেছে, হ্যাঁ সে তার ফল হয়ে গেছিল, তো সে এটা মেনে নিতে পারছিল না। আমাদের জসিম সাহেব মেনে নিতে পারছিল না, যে সাবানা যখন ইয়ে করলো, এই বললেন যে উনি আর অভিনয় করবেন না, তখন ওনার কোনো সময় নায়িকা নেই, শুধু সাবানাই এক কথা, সব নাই, ওনার ওই সময়কার কেউ নাই, সব ইয়াং, আর নাহলে ওরা সব মা হয়ে গেছে, তার হয়ে গেছে, তো ওনার কোনো নায়িকা নাই, ওদের করার মতো কোনো ইয়ে নাই, এই চিন্তাতে সে। তারপরে হরিদি সাহেব দুর্যোগ আসলো, দুর্যোগ আসার পরে দুর্যোগ যেভাবে যাই করবে অভিনয় করতে সুভাষ হয়ে গেল। তো তোমার ওই হরিদির দরকার নেই, 5 লক্ষ টাকা দিয়ে হরিদি নেবেন, দুর্যোগকে ইয়ে হয়েছে, 5 লক্ষ টাকা গাড়ি গ্লাস হলো, 200 টাকা লাথি মারলো, এই পুলিশ এসে সুপারি আমি খায় যা করে তাই খেয়েছি। তো সেই জন্য ওই এই হরিদি সাহেবের একেবারে হঠাৎ একসাথে অনেক ছবি করতেন, একদিনে দেখা যেত 3টা ছবি শুটিং করতেন, তো ধরে রাখা যায় না এই জায়গাটায়। তো এই জন্য ওই যারা অভিনয় শিল্পী হিসাবে অভিনয় করে তারা যদি মনে করে আমি অভিনেতা, আমার মেন হলো আমি হিরো সবসময় হবো না, আমাকে অনেক সময় অন্য ইয়েও করতে হবে। আমি করেছি, আমি অনেক ভিলেনের চরিত্র করেছি, আমি অ্যাওয়ার্ড পেয়েছি, জোয়ারি ছবিতে আমি কিন্তু ভিলেন। আমি একটা ছবিতে অ্যাওয়ার্ড পেয়েছি, ছবির নাম হলো সাগরিকা, এখানে আমি কিন্তু ভিলেন, কিন্তু হিরোর সাথে অভিনয় আমি কিন্তু পালিয়ে দিয়েছি বেশি এবং অ্যাওয়ার্ডও পেয়েছি। তো এটা অভিনয়টা হলো আসল। আমি যে চরিত্রই করি না কেন, সেই চরিত্র যদি আমি ফুটিয়ে তুলতে পারি, সেটাই হলো আমার অভিনয়ের সাকসেস। আর ভবিষ্যৎ পরিকল্পনা শেষ করব। ভবিষ্যতে আমি রিসেন্টলি যেটা আমি ঘোষণা দিয়ে আসছি আসার আগে এখানে, আমাদের সিলেটের কিছু সন্তান গীতিকার, সুরকার এবং শাহ আব্দুল করিম, যাকে আমরা বলি যে এই সম্রাট, এই বাউল সম্রাট, হ্যাঁ, তাকে নিয়ে আমরা শুরু করছি। আমি
আমি শাহ আব্দুল করিমের চরিত্র করবো। তো এটা খুব সম্ভবত আমাদের এই অক্টোবর থেকে আরম্ভ হয়ে যাবে। তো এটা একে নিয়ে আমি এখন আমার এখন এটাই হলো আমার পরিকল্পনা এবং দেশ মানে রাজ্যের চিন্তা ভাবনা এটাই সবসময় আমার মায়ের ভিতরে এটাই হচ্ছে শাহ আব্দুল করিমকে নিয়ে কথা করছি যে আমার হাসপাতালকে নিয়ে কথা। আর সবচেয়ে বড় জিনিস হলো যে শাহ আব্দুল করিম আমি গিয়ে দেখেছি ওনার সঙ্গে আমি কথা বলেছি, শৈশবকে আমি দেখেছি ওনার সাথে কথা বলেছি, ওনার সামনে তো ছিলাম। তো এটা আমাকে হেল্প করবে যেটা ছিল না দেখি শাহ আব্দুল করিমকে আমি দেখেছি, শুনেছি, ওনার সাথে গল্প করেছি। তো এই জন্য এই ছবিটা আমি মনে হয় আমি আরো ভালো ভালো শুভকামনা অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।